ওগো দূরে থাকো যদি তবু কাছে আসিতে দিও ভালো বাসিবে যদি ভালোবাসিতে দিও ভালো না ওগো ভালো না বাসিবে যদি ওগো ভালো না বাসিবে যদি ভালোবাসিতে দিও ভালো না বাসিবে যদি বাসিতে সেদিনে সুখ ছবি আজ স্মরণে সুখ ছবি আজ স্মরণে সুখ ছবি আজ স্মরণে সুখ ছবি সেদিনে সুখ ছবি আজ স্মরণে যদি গোস্র যদি গোস্র যদি গোস্র গোপনে সে আঁখে চলে গোপনে সে আঁখে চলে নীরবে মুছিয়া মোরে হাসিতে ভালো না বাসিবে যদি ভালোবাসিতে ভালো হ্যালো সকলকে, আজকের আড্ডায় পর্ব 5-এ আমি পেয়ে গেছি আমার সাথে আমার বন্ধু কাম ভাইকে, সাম্য সমাদ্দারকে। সাম্য সমাদ্দার ইজ এ ট্যালেন্টেড ভোকালিস্ট অ্যান্ড সং রাইটার। হি অলসো প্লেজ গিটার। তো সাম্য, সবাইকে হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান, আমার নাম সাম্য। আমি গান গাই, গান করি, দুটো আলাদা জিনিস। তো যাই হোক, তো আমি আজ অবধি পৃথ্বীরাজদার এই যে আড্ডা সিরিজ, গান গল্প আড্ডা, এই সিরিজটা যেটা হচ্ছে, এটা খুবই মানে ভক্ত আর কি, এতদিন ধরে দেখে আসছি, খুব মজা লাগে এটা দেখে। এবং পৃথ্বীরাজদার সাথে এখন যে এসছি ওই সিরিজটাতে কাজ করছি, খুবই আনন্দিত লাগছে। আশা করি আপনাদের সবার এটা দেখে ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবেন এবং মজাও লাগবে, কারণ আমি অত সিরিয়াস মানুষ নই আর কি। ঠিক আছে, চলো শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এবার আমি জেনে নিতে চাইবো তোর ঠিক মিউজিক করা কবে থেকে, মানে কবে থেকে মিউজিক করছিস, শিখছিস? আমি অ্যাকচুয়ালি মিউজিক করা নয়, আমি গান গাওয়া শেখা শুরু করি 3-4 বছর বয়স থেকে। আমি আমার মায়ের সাথে, মা শিখতে যেত উস্তাদ জয়নুল আবেদিনের বাড়িতে। আমি সেখানে বসে থাকতাম, কিছু বুঝতে পারতাম না। এবং আমি খুব মানে ফরচুনেট যে উনি মিউজিকটাকে সবসময় একটা আনন্দের জিনিস হিসেবে আমাকে দেখাতো ছোটোবেলা বয়সেই। তো তখন থেকে আমি মিউজিকটাকে খুব লাইটলি নেওয়া শুরু করি, অত সিরিয়াস ছিলাম না। আর আমি গান গাওয়া শেখা শুরু করি ওনার থেকেই প্রথমে। তারপরে অনেকজন আসেন, অসিত স্যার আছেন, তারপর বিমলেন্দু বাবু, আমার পাড়ায় অনেকজন, আমার মাকেও তারা শিখিয়েছেন। তারপরে আমি 13 বছর বয়সে শ্রুতিনন্দনে জয়েন করি। সেখানে আমি কৌশিক গোস্বামী জি ওনার কাছে
গান শিখি, উনি আমার বাড়িতেও আসতেন শেখাতে, গুরুমার কাছে গান শিখি। তারপরে 4-5 বছর যাওয়ার পরে আমি অনল চ্যাটার্জি, ব্রজ স্যার, আর তারপরে পণ্ডিতজি, পণ্ডিতাচার্য চক্রবর্তীজি, ওখানে শেখা শুরু করি। আচ্ছা, আমাকে একটু ফ্রেমটা দেখাও তো, আমার চুলটা এখন থাকবে। পারফেক্ট আছে। ঠিক আছে। লুকিং তো পণ্ডিতজির কাছে তারপরে আমার শিখে 4-5 বছর শিখি ওনার কাছে। ক্লাস 12 আমার এখনো মনে আছে, ততদিন পর্যন্ত শিখি। শিখে ওনার ক্লাস ডিসকন্টিনিউ হয়ে যায়, করোনার টাইম এসে গেছিলো তাই। তো তারপরে আমি আচার্য সঞ্জয় চক্রবর্তীজি, আহ, তার কাছে শেখা শুরু করি এবং এখনো শিখছি। আর অ্যাজ ফর ইয়োর কোয়েশ্চেন, আমি মিউজিক কবে থেকে করা শুরু করি? আমি পণ্ডিতজির কাছে শেখার পর থেকে মিউজিক নিয়ে ভাবা শুরু করি। তার আগে আমি শুধু গান গাওয়া শিখি, তারপর থেকে আমি গান শেখা শুরু করেছি। তো যাই হোক, হ্যাঁ। তো আমি একটা কথা বারবার বলছি, সেটা হয়তো দেখে আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে গান গাওয়া শেখা আর গান শেখা এই দুটোর মধ্যে তফাৎ। তো গান গাওয়া শেখা মানে হচ্ছে কতগুলো টুকে বমি করা অভ্যাস। মানে যেরকম লোকেরা আজকাল অনেক তো গান শোনেন, যেরকম একটা গান আছে খুব ফেমাস, আজ ইবাদত বলে, যেখানে সবাই ওই একটা তার মেরে মা লা একটা এসে সময় পড়লো, এই এই জিনিসগুলো ভাব ভঙ্গিগুলো একদম দুম করে একটা সময় পড়বে, এই যে ব্যাপারটা। তারপরে কোকিল একবার আসিয়া সোনার চাঁদ মোরা, এইসব এগুলো আমি খুব ব্যঙ্গ করে বলছি ব্যাপারটা, বাট ইটস আ রিয়ালিটি। এটা গান টোকা, গানের সুর টোকা এবং অ্যাকচুয়ালি জেনে গাওয়া, এটার মধ্যে অনেক অনেক তফাৎ আছে। সেই তফাৎটা বোঝাই যায় কোনো একটা পারফর্মারকে গান গাইতে শুনলেই। এখনকার দিনে শুধু কার কি কত সুরে গাইছে ম্যাটার করে, কি মিউজিশিয়ান না সেটা ম্যাটার করে না, কিন্তু তারাই দাঁড়ায় যারা মিউজিশিয়ান হয়, এটা ফ্যাক্ট। এত ইন্ডিয়ান আইডল থেকে সিঙ্গার বেরোয়, এত সারেগামাপা থেকে সিঙ্গার বেরোয়, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আমরা অরিজিৎ সিং এর পরে একটাও নাম পাইনি এখনো। আমরা সালিম মার্চেন্টের পরে আর এ আর রহমানের পরে একটাও নাম পাচ্ছি না এখনো। এখন আসছেন অনেকজন প্রোডাকশনের দিক থেকে, এখন গানকে ইডিএম, ইলেকট্রনিক মিউজিক এইসব দিয়ে ইন্টেন্সিফাই করা একটা নতুন মিশন এসছে। তো ওটার জন্য এখন অনেক নাম উঠছে, কিন্তু ফর একটা জাস্ট পিওর মিউজিক্যাল মাইন্ড এখনো পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না, কারণ সেই ভাবনাটা আস্তে আস্তে নিভে যায়। তো আমার ফেভারিট জনরা অ্যাকচুয়ালি টাইম টু টাইম পাল্টাতে থাকে। আমার এখনো অব্দি ফেভারিট মিউজিশিয়ান বা পারফর্মার যদি বলতে যাই, সেটা হচ্ছে ব্রুনো মার্স। তো এবার ব্রুনো মার্স আমার ফেভারিট মিউজিশিয়ান হলে যে পপুলার মিউজিক আমার ফেভারিট জনরা তা না। কারণ পপুলার মিউজিক এমন একটা জনরা যেটা ইনফ্লুয়েন্স বাই আ লট অফ নিশ জনরাস। নিশ জনরা মানে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালেরও অনেক ভাগ আছে, তারপরে জ্যাজ মিউজিক, ল্যাটিন মিউজিক, ফাঙ্ক, এগুলো সবকিছুর ইনফ্লুয়েন্সে এক একটা জনরা আজকাল নতুন তৈরি হচ্ছে। ব্যান্ড মিউজিক বলে কোনো জনরা হয় না। ব্যান্ড মিউজিকের গান পপ পপুলার মিউজিকও হয়ে যেতে পারে, সেটা নাও হতে পারে। ব্যান্ড মিউজিকের গান অ্যালবামে বেরোলেই যে সেটা ব্যান্ড মিউজিক, আর সিনেমায় বেরোলে সেটা পপুলার মিউজিক। তো এখানে একটা বিশাল ফ্যালাসি। তো দ্যাট ইজ ওয়াই ফেভারিট জনরা বলে আমার সেরকম কিছু নেই, আমার ফেভারিট আর্টিস্ট আছে। যে এই যে নিশ জনরা নিয়ে বলছিলাম, অ্যাকচুয়ালি আমি এখন যে পারফর্ম করি, আমি প্রধানত এখন জ্যাজ শিখছি। ওর যে ইম্প্রোভাইজেশন ফরম্যাট গুলো, ফর্ম ফলো করা, ওগুলো শিখছি। তারপরে ল্যাটিন, পাঙ্ক, এগুলোও করি আমি। কলকাতার যারা অনেক খুবই ভালো ভালো মিউজিশিয়ানসরা আছে বয়স্ক, তাদের কাছে আমি শিখছি, তাদের সাথে পারফর্ম করছি। আমি আই এম ভেরি ফরচুনেট ওটা নিয়ে। আবার অন্যদিকে আমি ক্লাসিক্যালের ঠুমরি, কোনো কনসার্ট হলে আমার আচার্যজির সাথে উনি বসতে দেন, গাইতে দেন, নিজের মতো করতে দেন, ওটাও করি। আবার অন্যদিকে আমি কমার্শিয়াল মিউজিক যেটা আমরা বলি, যেটা কমার্শিয়াল মানে যেটা বেচা যায় যে মিউজিকটাকে, সেটাও করি। আবার আমি অনেক ইনস্ট্রুমেন্টাল ব্যান্ডদের সাথে একটু আলাদা জিনিসপত্র, প্রোগ্রেসিভ জিনিস, অনেক অন্য কিছুও করেছি, নিজের অরিজিনাল ব্যান্ড এইসব অনেক কিছু নিয়ে। তো দ্যাট ইজ ওয়াই আমি ওই দিক থেকেই বলছিলাম যে নিশ জনরাই অলওয়েজ একসাথে হয়ে এটার থেকে একটু ধার নিই, সেটার থেকে একটু ধার নিয়ে, আর
কিছু সাউন্ড পাল্টে দিলেই অনেকগুলো অন্যান্য জনরা হয়ে যায়। সেটা পপুলার, সেটা যে পপ না সেটা ঠিক বলা যায় না। অ্যালবামে বার করছি, সেটা কোনো ফিল্মের পার্ট নয়, সেটা বলেই সেটা ব্যান্ড মিউজিক। আসলে আমরা জনরাগুলোকে অনেকটা কালচার হিসেবে দেখি এখন, জনরাকে মিউজিক হিসেবে দেখি না। যদি দেখতাম তাহলে বুঝতে পারতাম এটার ইনফ্লুয়েন্স ওটা। গিটারের সাউন্ডটা ডিস্টর্টেড, ডিস্টর্টেড হওয়ার পরেও গিটারের মধ্যে একটা এফেক্ট হয় যেটা লোয়ার অক্টেভেরও নোট বাজে একসাথে, সেটাও লাগিয়ে রেখেছে। বেসিস একটা ডিস্টর্টেড বেস টোন বাজাচ্ছে, তাই জন্য জিনিসটা অনেক আলাদা শুনতে লাগছে। ব্লাস্ট বিট বাজছে মেটালে, তাই জন্য জিনিসটা অনেক আলাদা শুনতে লাগছে। কিন্তু তার ইনফ্লুয়েন্সটা কিন্তু সবসময় নিজ জনরা থেকেই, নোট স্কেল এগুলো সব ইনফ্লুয়েন্স নিজ জনরা থেকেই হয়। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, জ্যাজ, ল্যাটিন। এখন আমাদের যে ইন্ডিয়াতেও অনেকগুলো ব্যান্ড আছে, যেরকম আগাম, তারপরে হাইকুডাম ব্রিজ, যারা ওই কার্নাটিক ক্লাসিক্যালকে প্রোগ্রেসিভ রকের সাথে ইনফিউজ করছে। তো সেটারও কি আমি আলাদা কোনো জনরা বানিয়ে দেব? না, এগুলো আমরা কি বলি, ফিউশন। একটা নতুন শব্দ হয়েছে ফিউশন। অ্যাকচুয়ালি মিউজিকের মধ্যে সবই ফিউশন, এক একটা জনরা তৈরি হচ্ছে সবই ফিউশন। ওটার সোর্স হচ্ছে এক একটা নিশ জনরা। নিশ জনরা মানে বেসিক কতগুলো বিট স্ট্রাকচারে ল্যাটিন, জ্যাজ, ফাঙ্ক, আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল। ইন্ডিয়ান ক্লাসিকের মধ্যে হিন্দুস্তানি, কর্ণাটিক, এই সব কটা হচ্ছে বেসিক। এগুলোর মধ্যে থেকে আজ অব্দি যা হয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট করা, আর সবকেই আমরা ফিউশন বলতে পারি। আর সেগুলোকেই আমরা আজকে এতগুলো জনরায় ভাগ করে দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি জনরা ঠিক বলা যায় না, যেটা এক একটা কালচার, আলাদা আলাদা কালচার। ব্যান্ড বলতেই আমরা ভাবি একটা গ্রুপ অফ পিপল যারা খুব উদ্ভট চুল রাখবে, লাইফস্টাইলটা তাদের খুব খোলামেলা ওপেন। তা ঠিক না, তারা বাড়ি গিয়ে সেই প্র্যাকটিসটাই করে যেটা একটা ক্লাসিক্যাল মিউজিশিয়ান বাড়িতে বসে করছে। তারা সেই প্র্যাকটিসটাই করে। তাদের আরো এক্সট্রা কতগুলো প্র্যাকটিস আছে সাউন্ড নিয়ে, সাউন্ড খোঁজা, গিটারের এই সাউন্ড খোঁজা, এই সাউন্ড খোঁজা। পৌঁছে গেছি ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে। এবার আমি সাম্যকে জিজ্ঞেস করে নেব, হোয়াট ইজ মিউজিক টু ইউ অর ফর ইউ? মিউজিক ফর মি ইজ এ ফর্ম অফ এক্সপ্রেশন। মিউজিক আমাদের সাথে খুবই ভালোভাবে বায়োলজিক্যালি জড়িত। আমরা যখন যেরকম ফিল করতে চাই, আমরা শান্ত হতে চাইলে কিরকম গান গাইতে চাই বা শুনতে চাই, আমরা রেগে গেলে কিরকম গান শুনতে চাই বা গাইতে চাই, এটা খুবই এসেনশিয়াল। এবার কয়েকটা গানের ধরনে রুলস খুবই এসেনশিয়াল হয়। এবার আমাদের সেই শান্ত ফিল হতে গেলে বা রেগে যেতে গেলে আমরা গান শুনে মজাটা পাই কেন? কারণ সেই গানে কতগুলো সেট অফ রুলস হয়। কয়েকটা গানে, কয়েকটা টাইপের গানে সেই রুলসগুলো একটু কম, কয়েকটা গানের রুলসগুলো অনেক বেশি। আমাদের ক্লাসিক্যাল মিউজিকের রুলসগুলো অনেক বেশি থাকে। যদি আমি সেরকম একটা রাগ বেসড গানই বানাতে চাই, অনেক রুলস থাকে, বাট রুলস আর নট ব্যাড অ্যাকচুয়ালি, নইলে আমরা সেই মজাটা পাবোই না। আমি যদি কাউকে একটা বল দিয়ে বলি যে এনে খোলা ময়দানে দৌড়ে বেড়া, তাতে কোনো মজা নেই। এবার আমি বললাম তোর সাথে 10 জন দৌড়াবে, তাদেরকে পাস দিবি, ঠিক আছে, একটু হলেও তাও হলো। এবার আমি একটা রেখা টেনে দিলাম, বললাম এর মধ্যেই দৌড়াবি, ঠিক আছে, আর একটু সেন্স হচ্ছে। এবার আমি বললাম দুখানা গোল পোস্ট আছে, তোর সাথে অপোনেন্টে আরো 11 জন খেলবে, ওরা এই গোল পোস্টে বলটা ঢোকানোর চেষ্টা করবে আর তোরা ওই গোল পোস্টে বলটা ঢোকানোর চেষ্টা করবি। এই জন্যই তো আমরা ফুটবল খেলাটাকে এত ভালোবাসি। তো রুলস আর অলওয়েজ নট ব্যাড, অ্যান্ড রুলস জিনিসটাই ইজ হোয়াট গিভস সামথিং অ্যান এক্সপ্রেশন, একটা ফ্লেভার। সো মিউজিক টু মি ইজ দ্যাট ফর্ম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্লেভার। বাহ, শুনে খুবই ভালো লাগলো। সাম্য সমাদ্দারের মিউজিক জার্নি, ওর কাছে মিউজিক কি, ওর পছন্দের মিউজিক জনরা এবং মিউজিকের প্রতি ওর দৃষ্টিভঙ্গিটা ঠিক কীরকম আপনারা জানতে পারলেন। আশা করি তোমারও ভালো লেগেছে আজকের আড্ডা এসে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আজকের মতো বিদায় নিলাম, পরের এপিসোডে আবার হাজির হব আমাদের এলাকার আরও একজন মেধাবী মিউজিশিয়ানকে নিয়ে। স্টে টিউনড।